মহাকবি কালিদাস তার অমর সৃষ্টির দ্বারা সংস্কৃত সাহিত্যকে এক সম্মানজনক প্রতিষ্ঠা দিয়ে গেছেন। বিশ্ব সাহিত্যের দরবারে এক আসনে বসার যোগ্যতা প্রধানত কালিদাসের সাহিত্য কীর্তির দ্বারাই অর্জিত হয়েছে বলা চলে। কিন্তু এহেন মহাকবি নিজের জীবন সম্বন্ধে সম্পূর্ণ নীরব থেকে গেছেন। জন্মভূমি, আবির্ভাব লগ্ন, পারিবারিক জীবন প্রভৃতি সম্বন্ধে তিনি একটি বাক্য উচ্চারণ করেননি। এই নীরবতায় জন্ম দিয়েছে একাধিক কিংবদন্তির। কিংবদন্তি কিংবদন্তি তাতে ইতিহাসের সত্যতা বিশেষ নেই। তবুও কালিদাসকে নিয়ে প্রচলিত অতি প্রসিদ্ধ কয়েকটি কাহিনী উল্লেখ করা যেতে পারে। কোনো এক বিদুষী রাজকন্যা একবার এক ধনুক ভাঙা পণ করলেন। যে পণ্ডিত তার 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন তাকেই তিনি পতিত্বে বরণ করবেন। বহু পণ্ডিত এলেন, কিন্তু কেউই পারলেন না প্রশ্নের সমাধান করতে। বিফল মনোরথ হয়ে তাঁরা মন্ত্রণা করলেন এই অভিমানিনীর উচিত শিক্ষা দেবেন। তাঁরা এক নিরট গোমূর্খের সঙ্গে তার বিয়ে দিয়ে খোঁজে বেরোলেন। তারা একদিন দেখলেন এক মহামূর্খ কোনো এক গাছের ডালে বসে আছেন, এবং যেই ডালে বসে আছেন তারই গোড়ার দিক অম্লান বদনে কেটে চলেছেন। স্থির করলেন এর চাইতে মূর্খ আর হয় না। নিয়ে এলেন তাকে সেই বিদুষীর কাছে। রাজকন্যা মুখে কোনো প্রশ্ন করলেন না, সংকেতে একটি আঙুল দেখালেন। মূর্খ কিছু না বুঝেই 2টি আঙুল দেখালেন। অতঃপর রাজকন্যা 3টি এবং উত্তরে সেই মূর্খ 4টি আঙুল প্রদর্শন করলেন। অবশেষে রাজকন্যা 5টি আঙুল দেখালেন। মূর্খ ভাবলেন চর দেখাচ্ছেন রাজকন্যা, সঙ্গে সঙ্গে তিনিও ঘুষি পাকিয়ে দেখালেন। প্রশ্নের তাৎপর্য বা উত্তরের সারমর্ম যাই হোক না কেন, রাজকন্যা স্বীকার করলেন যে তিনি পরাজিত হয়েছেন। মহাসমারোহে রাজকন্যার বিয়ে হলো সেই মূর্খের সঙ্গে। পণ্ডিতদের ইচ্ছা পূর্ণ হলো। বাসর গৃহে স্বামী স্ত্রী আলাপ করছেন। এমন সময় বাইরে উটের ডাক শোনা গেল। স্ত্রী প্রশ্ন করলেন কিসে ডাকছে? স্বামী উত্তর করলেন উষ্ট। পরে সংশোধন করে বললেন উট্র। স্ত্রীর বুঝতে বাকি রইল না যে নববিবাহিত লোকটি নিতান্তই গ্রাম্য এবং মূর্খজন। ক্ষোভে দুঃখে সেই মুহূর্তেই বের করে দিলেন তাকে। অপমানিত মূর্খ ব্যক্তিটি প্রাণ ত্যাগের ইচ্ছায় জলে ঝাঁপ দিলেন। এমন সময় দেবী সরস্বতী তাকে বর দিলেন যে তিনি জগতে অদ্বিতীয় কবি হবেন, এবং প্রাণ ত্যাগ থেকে তাকে বিরত করলেন। অতঃপর তিনি রাজবাড়িতে আবার প্রবেশ করলেন এবং স্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেন। বললেন অস্তি কশ্চিৎ বাঘ বিশেষ সহ। স্ত্রী অবাক হলেন স্বামীর মুখে বিশুদ্ধ সংস্কৃত শুনে। পরবর্তীকালে এই 3টি শব্দ দিয়েই তিনি শুরু করেছিলেন 3 অত্যুত্তম সংস্কৃত কাব্য। অস্তি দিয়ে শুরু করলেন কুমার সম্ভব, কশ্চিৎ দিয়ে মেঘদূত এবং বাক দিয়ে রঘুবংশ। এই মূর্খই যিনি সরস্বতীর বরে পরে মহাকবি হয়েছিলেন, আমাদের কবি কালিদাস। এইরকম কিংবদন্তি আরও আছে। কর্ণাট রাজমহিষী খুবই বিদুষী এবং সেই সঙ্গে পাণ্ডিত্য অভিমানিনীও ছিলেন। সমকালীন কবিদের কাছে তাঁর প্রশংসা বাণী খুবই অভিলাষের বিষয়। একদা কালিদাস তাঁর লেখাগুলিকে মহিষীর কাছে পাঠালেন। উদ্দেশ্য যদি তিনি কোনো প্রশংসাসূচক অভিমত প্রকাশ করেন। কিন্তু পাণ্ডিত্য গর্বিতা সেই মহিষী কালিদাসের কাব্যগুলি না পড়েই অত্যন্ত অবমাননাকর এক মন্তব্য লিখে পাঠালেন। মন্তব্যটি এই: বেদকর্তা ব্রহ্মা, মহাভারতকার ব্যাসদেব এবং রামায়ণকার বাল্মীকি, এই 3 জনকেই আমি কবি বলে মনে করি এবং প্রণাম জানাই। এরা ছাড়া আর যারা গদ্যপদ্য রচনা করে কবিত্ব প্রকাশ করতে চায় তাদের মাথায় আমি বাম পা স্থাপন করি। শোনা যায় পরবর্তীকালে কর্ণাট রাজমহিষী
কালিদাসের কাব্যগুলি পড়ে যৎ পরণাস্তি প্রীত হন এবং কালিদাসকে মহা সমাদরে রাজপ্রাসাদে নিয়ে আসেন। কৃতকর্মের প্রায়শ্চিত্ত করলেন কালিদাসের পদধূলি নিয়ে এবং সেই মন্তব্যটি পুনরায় আবৃত্তি করে। তবে এবার অর্থ করলেন চতুর্থ চরণের অন্যায় পরিবর্তন করে, এবং তখন বোঝানো হলো ওই তিন কবি ছাড়াও যারা আজকাল কাব্যাদি রচনা দ্বারা মানুষকে চমৎকৃত করেন তাদের বাম পা আমি মাথায় তুলে নিই। অন্য এক কিংবদন্তিতে বলা হয়েছে যে দণ্ডী এবং কালিদাস এই দুজনের মধ্যে কবি হিসাবে কে বড় এই নিয়ে বিবাদ শুরু হলে, এবং স্বয়ং সরস্বতী সেখানে আবির্ভূত হন এবং সিদ্ধান্ত জানান কবির দণ্ডী কবির দণ্ডী কবির দণ্ডী ন সংশয়। তা শুনে কালিদাস নিজেকে খুব অপমানিত বোধ করতে থাকেন এবং জানতে চান কবি হিসাবে তার মূল্য কতটুকু। সরস্বতী তখন তম এব অহম ন সংশয়, অর্থাৎ তুমি স্বয়ং সরস্বতী, এই বলে তাকে সান্ত্বনা দেন। প্রবাদ আছে যে সিংহলরাজ কুমার দাস কালিদাসের চিতায় আরোহণ করে স্বেচ্ছা মৃত্যু বরণ করেন। রাজা কুমার দাস একদিন তার রক্ষিতার গৃহের দেওয়ালে কমলে কমলাপত্তি শ্রুয়তে ন তু দৃশ্যতে এই পংক্তি লিখে আসেন এবং তাকে বলে আসেন যে যে ব্যক্তি ওই পংক্তির অসমাপ্ত অর্ধাংশ পূরণ করতে পারবেন তাকে তিনি প্রচুর পুরস্কার প্রদান করবেন। ঘটনাচক্রে পংক্তিটি কালিদাসের নজরে আসে এবং তিনি সঙ্গে সঙ্গেই বালে তব মুখাম ভোজে দৃষ্টম ইন্দিবর দয়ম এই পংক্তি দিয়ে শ্লোকটির সম্পূর্ণতা আনেন। নিজের রচনা বলে রাজার কাছে পুরস্কার দাবি করবেন স্থির করে সেই কণিকা কালিদাসকে হত্যা করে। রাজা কিন্তু তার গণিকার অপকীর্তি ধরে ফেলেন এবং নিদারুণ দুঃখে তার প্রিয় বন্ধু কালিদাসের চিতায় আত্মবিসর্জন দেন। কালিদাস কে ছিলেন এই নিয়ে বহু প্রাচীনকালেই কিছু কিছু আলোচনা হয়েছিল, কিন্তু মনে রাখতে হবে সেগুলি ঠিক ইতিহাস নয়, বরং অধিকাংশ ক্ষেত্রেই কাল্পনিক এবং ইতিহাসের বিকৃতি। যেমন বল্লাল সেন বিরচিত ভোজ প্রবন্ধে বলা হয়েছে কালিদাস ছিলেন ভোজরাজের সভাসদ, কিন্তু এ তো প্রামাণিক হতে পারে না। ভোজের রাজত্বকাল দ্বাদশ খ্রিস্টাব্দ, আর কালিদাস যে 634 খ্রিস্টাব্দের পূর্বেই আবির্ভূত হয়েছিল সে ব্যাপারে সন্দেহের কোনোই অবকাশ নেই। ভোজ প্রবন্ধ কালিদাসের সমসাময়িক হিসাবে দণ্ডী, ভবভূতি প্রভৃতির নাম করা হয়েছে, কিন্তু তাদের মধ্যে অনেকেই যে কালিদাসের বহু পরবর্তী তার প্রমাণ আছে। বিক্রমাদিত্যের নবরত্ন সভার কথা প্রায় সবারই জানা। বিক্রমাদিত্য ছিলেন গুপ্ত বংশের একজন বিদ্যানুরাগী নৃপতি। তাঁর সভায় তখনকার ভারতের শ্রেষ্ঠ সব জ্ঞানী গুণী শোভা পেতেন। এইসব পণ্ডিতদের মধ্যে প্রখ্যাত 9 জনকে নিয়ে নবরত্ন সভার কথা জ্যোতি বিদ্যাভরণ নামে এক জ্যোতিষ গ্রন্থে উল্লিখিত রয়েছে। এই 9 জন হলেন ধন্বন্তরী, খপনক, অমর সিংহ, শঙ্কু, বেতাল ভট্ট, ঘটকপর, বরাহমিহির, বড়রুচি এবং কালিদাস। কিন্তু এও ঠিক ইতিহাস নয়, কেননা জ্যোতির্বিদ্যাভরণ গ্রন্থখানি কালিদাসের 1000 বছর থেকে 1500 বছর পরবর্তী। সুতরাং এতে ঐতিহাসিক প্রামাণ্য বিশেষ আশা করা যায় না। তাছাড়া নবরত্নের সকলেই সমকালীন নন বলে বর্তমানের অধিকাংশ পণ্ডিতের বিশ্বাস। কালিদাস বিক্রমাদিত্যের অনুরোধে কুন্তল রাজের কাছে দূত হিসাবে গিয়েছিলেন, এরকম প্রবাদও আছে। কলহনের রাজতরঙ্গিনীতে মাতৃগুপ্ত নামের কবির উল্লেখ আছে। কেউ কেউ বলেছেন মাতৃগুপ্তই কালিদাস, কিন্তু কোনো প্রাচীন গ্রন্থে এ ধরনের সম্ভাবনা সমর্থিত হয়নি, স্বয়ং কলহনও বলেননি। তাছাড়া অনেক সদুক্তি সংগ্রহে মাতৃগুপ্ত এবং কালিদাস 2 নামে শ্লোক উদ্ধৃত হয়েছে। সুতরাং এখানেও ঐতিহাসিক সত্যতা নিশ্চিত নয়। ভারতবর্ষে বিক্রমাদিত্যের সভাকবি হিসাবে কালিদাসের যে পরিচয়
তাই সমধিক স্বীকৃতি পেয়ে আসছে। তবে নিশ্চিত করে কিছু বলার অবকাশ এখনো আসেনি। কালিদাসের পারিবারিক জীবন সম্বন্ধে আমরা প্রায় কোনো কথাই জানতে পারি না। তার স্ত্রীর নাম ছিল শোভনা বা কমলা। এরকম কথা কেউ কেউ বললেও তা নিছকই অনুমান বলা চলে। তার কাব্যনাটকে পুত্রস্নেহের অপরূপ অভিব্যক্তি এবং শিশু মনস্তত্ত্বের অনুধাবন প্রভৃতি লক্ষ্য করে মনে হয় তিনি সদারাপত্য সুখময় পারিবারিক জীবন উপভোগ করেছিলেন।